আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন, আমার রাজনৈতিক সহযোদ্ধা, আওয়ামী পরিবারের রাজনৈতিক নেতা কর্মী এবং তৃণমূলের কর্মী ভাই এবং বোনেরা এবং বাংলাদেশের আপামর জনসাধারণ, আজকে এই মুহূর্তে আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখন একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসলে আপনাদের সামনে কথা বলছি। আপনারা সকলেই জানেন ইন্ডিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র, তিনি বেশ কিছু শব্দ উচ্চারণ করেছেন আমাদের বাংলাদেশকে নিয়ে, যেটা আসলে পুরো দেশ, জাতি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের জন্যই অপমানজনক। যেটা আপনারা গতকাল দুপুর 4টার পর থেকেই, বিকেল বেলা থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় পেপারগুলোতে আসা শুরু করেছে। ফেসবুকে অনেকে টুকটাক লিখেছেন, 2-4 জনে আপনার এটা নিয়ে কথাও বলেছেন ভিডিও। তা আমি চেষ্টা করেছি সব কে কি বলছেন বা কে কি আপনাদের সামনে উপস্থাপন করছেন এগুলো নিয়ে একটু বিশেষভাবে জেনে তারপরে কথা বলার জন্য। ভারত ইউনূস গভর্নমেন্টকে হুমকি দিয়েছে। এটা হচ্ছে ডিপ্লোমেসিক কথাতে আপনার ভদ্র ভাষায় যেসব কথা বলে সেসব কথা নর্মালি আসে, কিন্তু আমাদের বাংলায় আমরা যেভাবে কথা বলি সেভাবে যদি বলি, ধরেন আপনাকে আমি কিছু বলবো, কোনো বিষয়ে আপনার সাথে দ্বিমত পোষণ করছে, রাগে যাও, আমি তখন বলবো, বেটা ঘুষি মেরা দাঁত ফালাই দিব, থাপড়ায় তোর গাল ফাটায় ফেলাবো, পাছার চামড়াল তুইলে নিব, এইভাবেই বলি। ঠিক আছে না? তো ডিপ্লোমেটিক্স ওয়েতে যখন কথাগুলো বলে তখন কিন্তু কথাটা আসলে ভাবধারাটা এরকমই হয় যে বেটা তুই মস্কারি করস, আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলস, এমন মারা মারবো যে গুলি মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এই অবস্থা এই হিন্দি ছবির এটা। তো দেখেন, আপনাদের একটা কথা আমি মনে একটু স্মরণ করাই দিলে সবচেয়ে বেটার হয়। এটা হচ্ছে যে যারা অবশ্য এই আপনার 96-এর 90-এও যাদের জন্ম, তারাও হয়তো এটা মনে রাখতে কথা না, তারা জানবেনও না। 90-এর আগের যাদের জন্ম তারা জানবেন, যাদের বয়স 40-50 বছর হয়ে গেছে তারা কিন্তু এই বিষয়টা জানেন যে 96 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, ওই সময় প্রায় বছর দুয়েক পরে যখন আপনার আমেরিকার সাথে আওয়ামী লীগের একটা দ্বন্দ্ব হয়, মানে আমেরিকান গভর্নমেন্টের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়, তখন এই যে আপনার কাজের বুয়া মার্জিনা, তারপর আরো এরকম মানে অ্যাম্বাসেডার দিকে তো যা ইচ্ছা তাই বলে ব্যবহার করা, একদম সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের লেভেল থেকে। তার কারণটা শুরু হয় যে আমেরিকা বলছিল যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমাদের দেশে। ওই সময় গার্মেন্টস এর এক শ্রমিক নেতাকে আপনার র্যাব সম্ভবত মারছিল বা এরকম কিছু, এটা নিয়ে খুব হই হই রই রই পরে। তখন শেখ হাসিনা কিন্তু সরাসরি আমেরিকান প্রেসিডেন্টকে বলছিল যে আপনি আপনার দেশের কথা চিন্তা করেন, আপনার দেশে প্রতিদিন যেই হারে মানুষ মরতেছে, গুলি করে মানুষ মারা হচ্ছে, তা পুরো এশিয়ার ভিতরও 1 মাসে এত মানুষ মারা যায়। সুতরাং নিজের দেশের মানবাধিকার ঠিক করো, এরপর আইসা আমার দেশ নিয়ে কথা বলতে। এই কথা শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা, মানে বঙ্গকন্যা, সে বলতে পেরেছিল। ওই গার্ডস ছিল ভাই, মাজায় জোর ছিল যে আমি বলছি তোরে, যেটা সত্য সেটা বলছি, বাকিগুলো তো হুজুর হুজুর করে, নম 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 করে। শেখ হাসিনা কিন্তু এটা বলে দিয়েছিল একদম মুখের উপরে। এরপরে কিন্তু আমেরিকা ক্ষোভে ছিল, চুপচাপ ছিল। ওকে, এর পরের বারের ইলেকশনে আওয়ামী লীগকে হারানো হইলো। 2008-এ আওয়ামী লীগ আসার পরে কিন্তু এই শুরু হইলো আবার আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের এই ডিপ স্টেটের খেলা। আর সেই খেলার এক পর্যায়ে শেখ হাসিনা বলছে দরকার হয় আমেরিকা যাবো না, কি হবে, তাহলে আমেরিকা না গেলে কি ভাত খাইতে পারবো না? আমেরিকা বহু চেষ্টা করছে কিন্তু শেখ হাসিনাকে টলাইতে পারেনি। শেষ পর্যন্ত আপনারা তো জানেন যেটা করেছিল, সারা 2018 থেকে পয়সা করে পুরা ইহুদি নাসারা যা আছে সবাই মিলেই করছে। সে জায়গায় এইভাবে আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনো কিন্তু এই ধরনের, গতকাল যেই কথাগুলা ইন্ডিয়ান এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে, এই কথা আর কেউ আজ পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে বলেনি। পৃথিবীর আর কোনো দেশের ব্যাপারে কোনো দেশ বলছে কিনা তাও আমার কাছে সন্দেহ আছে। যদি কেউ জেনে থাকেন ভাই
একটু প্লিজ আমাকে মেসেজ করে জানাই দিন যে না ভাই এই দেশ সম্বন্ধে বলা হয়েছিল এর আগে, একটু জানাবেন। তা কথাটা কি বলছে দেখেন, ওনারা ডিরেক্ট বলল যে তোমরা নিজেরা নিজেদের দেশের আইন শৃঙ্খলা উন্নতি করতে পারতেছ না, আইন শৃঙ্খলা মানবাধিকার বলতে কিছু নাই, সেই গন্ডগোলটাকে বলছো যে আমরাই উস্কে দিছি, আমরা অস্ত্র দিছি, আমরা ওই দিছি সেই দিছি, এগুলো বলে তোমরা আমাদের ব্যাপারে বলছো। আর নিজের দেশের জনগণের নিরাপত্তা নিজেরা দাও, তোমাদের ভেতর থেকেই আছে এবং তোমরাই এগুলো করাচ্ছ। তোমাদের এই করানোর কারণেই আজকের এই কাহিনী। তোমরা নিজেরাই সামাল দিতে পারো না, সুতরাং আগে দেশ সামাল দাও, নিজেরা সামাল দাও, নিজেরা পারো, এরপরে অন্য কারো কথা বলতে এসো। মানে খুব কঠিন ভাষায় যে মানে তারা কন্ডেম করছে, তারা এটাতে জড়িত না। এবং এটা আসলে বোঝা গিয়েছিল যে এই ব্যাপারটা হবে। দেন আরো 2 দিন আগে খাগড়াছড়ি যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে এই ধরনের একটা ঘটনা আসবে। তার কারণ হচ্ছে ডাক্তার ইউনূস আমেরিকাতে এবার যখন গেলেন, উনি আবার বাংলাদেশের সাংবাদিকদের সামনে আসেন, কারণ হচ্ছে উনি আবার বাংলাদেশের সাংবাদিক পছন্দ করেন, বিদেশি সাংবাদিকদের সাথে ইংলিশে বলতে একটু পছন্দ করেন। তো উনি বাংলায় বলতে পারেন না, কারণ উনি সিটাঙ্গিয়া ভাষায় কথা হয়, বুঝছেন। তো এই অবস্থাতে ওনারা ওখানে যাইও ইন্ডিয়ার ব্যাপারে খুব ফাউল কথাবার্তা বলে আসা। আর এইদিকে এই যে পাম্পাস করা আমাদের কি মেজর জানি, আল্লাহ জানি, এটা ওই যে কি বলে আপনার এটা অপদেষ্টা হারামজাদা, সে বলে কোন এক মেজর, সে কইতেছে আমাদের এইখানের এই ভেজালের পুরো দোষ ইন্ডিয়ার উপর। ঘটনাটা ভাই একটু একটু আপনারা চিন্তা করেন যে এই ব্যাটার কি আসলে বুদ্ধিশুদ্ধি কি একদম নাই নাকি? এটা কূটনীতিক পরিভাষায় এইভাবে কেউ কাউকে বলতে পারে না যে এটা ইন্ডিয়া ঘটাইছে, এটা এই। কারণ পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে একটা গ্যাঞ্জাম আছে শত শত বছর ধরে আছে, ওরা এরে মারে এ ওরে মারে, এ এখানে স্ট্রাইক দেয় ও ওখানে স্ট্রাইক, এরা একজন আরেকজন কিছু ঘটলেই শুরু করে দেয়। তা আমরা কেন হঠাৎ করে যাব? ডাক্তার ইউনূস এই যে ইন্ডিয়ান বিরোধিতা আমাদের বাংলাদেশের যেসব লোকজনগুলোর মধ্যে আছে তাদেরকে ভালোই ইউটিলাইজ করেছে, মানে যে কোরআন হাদিস পড়াইয়া পোলাপান্ডে যেরকম জঙ্গি বানান যায় সেম ওইভাবে বানায় নিছে। তবে এই সেনা কর্মকর্তা বা বিডিআর এর মেজর ছিল না, যারা আর্মির মেজর ছিল আল্লাহ জানে, এই অপদেষ্টা, তার কথাবার্তা শুনা আমি এখন সেলুট জানাইতে ইচ্ছা করে কারা জানেন? সেটা হচ্ছে যে ওই যে আমাদের আরেকজন বালেস্টর আছে না, বালেস্টর ফুয়াদ, সে একটা কথা বলছিল যে সেনাবাহিনীর যারা আছে তারা লেফট রাইট করতে করতে গিলু তো হাঁটুর নিচে, এদের মাথায় কোনো গিলু নাই। ও বেটা সত্য কথাই বলছে, আসলেই যে গিলু নাই তা প্রমাণ পাওয়া যায় এই পাম্পাস পরা অপদেষ্টার। উনি কিভাবে বলে ফেললেন যে ইন্ডিয়া। হ্যাঁ, কাহিনী হচ্ছে যে এবং ইন্ডিয়া সরাসরি বলছে যে তোমাদের লোকেরা স্যাটেলাইটদের দিয়ে তোমরা উপজাতি যারা সংখ্যা লঘিষ্ঠ বা মাইনরিটি সম্প্রদায়ের মেয়েদেরকে তোমরা ধর্ষণ করাবা, আবার বলবা এটা নিয়ে আন্দোলন করলে, এটা নিয়ে চড়াও হইলে তোমরা বলবা যে আমাদের দোষ। বাংলাদেশ বলতে চাচ্ছে যে এখানে সেনা ক্যাম্প যদি থাকতো তাহলে হয়তো অনেক ভালো হইতো। ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, চায়না সবাই সেনা ক্যাম্প রাখে, কিন্তু বাংলাদেশে এখানে সেনা ক্যাম্প অর্ধেক পাহাড়ে, আরো বেশি দরকার, এটা না হলে আসলে হয় না। এই আমরা এখানে সেনা ক্যাম্প দিতে গেলে সবাই চিল্লায় যে এখানে সেনা ক্যাম্প সরাও, তো সরাবে না রে ভাই। প্রথম যখন তোমরা স্যাটেলাইট জিও রহমানের আমরা যখন স্যাটেলাইট ঢুকাতে শুরু করো তখনই তোমাদের সেখানকার সেনা মেজর বলেছিলেন যে প্রতিটা উপজাতির গর্ভে একটা করে বাঙালির সন্তান চাই। এখন আমার ঘরে এক্সাম্পল যে আমরা বাঙালি, আমরা যারা আছি তাদের যদি বলা হয় যে আমাদের সমস্ত বাঙালির পেটে একটা করে উপজাতির সন্তান দিতে হবে, তখন অবস্থাটা কেমন হবে? আপনি আমি মানবো ভাই? কেউ মানবে? কেউ তো মানবে না। এবং আপনারা আজ থেকে এই গত 54 বছরে, মাঝখানে 17 বছর বন্ধ ছিল, এই 54 বছরে এই পর্যন্ত প্রায় 250 ধর্ষণ কাণ্ড হয়েছে চাকমাদের উপরে, যেগুলো সব কিন্তু আমাদের স্যাটেলাররা করছে। কারণ আমাদের স্যাটেলাররা ওই যে চাকমা মেয়েরা তো দুধে আলতায় রং, সুন্দর দেখলে আমাদের ওই যে মাঝখানের নুদণ্ড তো দাঁড়ায়া যায়, ওইটা দাঁড়াই গেলেই শুরু হয়। তো এখানে আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে যে এই এটা কথাটা এরকম বলে ওরা যে ধন খারাইলে বুদ্ধি নাশ, গরু চুইদা সর্বনাশ। তো আমাদের তো বুঝেন তো খারাইয়া জায়গা, দুধে আলতা গায়ের রং। কেন আমাকে সেটেলার যারা আছি বা আমরা বাঙালি যারা থাকে, কোনোটা কালা, কোনোটা ল্যাংড়া, বয়রা, আতুর, এই সেই বিভিন্ন জাতি উপজাতি মিক্স। আমাদের তো কোনো ইয়ে নাই। চাইনিজদেরকে দেখবেন একই রকম, কোরিয়ানরা একই রকম, সব একই রকম।
ওদের চেহারা। আমাদের তো বাঙালিরা মানে মিক্স আমরা। এখন চাকমা উপজাতি এরা তো সব সুন্দর, এদের সব দেখতেই খুব সুন্দর লাগে। ইয়াং ইয়াং মেয়ে, 10-12 বছরের মেয়েরা দেখলে তো আমাদের এই মানদণ্ড খারাইয়া যায়, বাস আমরা ওই যে গরু চিদা সর্বনাশ করে দেয়। এই হচ্ছে কাহিনী। এদিকে হিউম্যান রাইটস, এই যে আজকে যে ইন্ডিয়া এটা বলার মতন সাহস বা শক্তি কোত্থেকে পেল, সেটা পেয়েছে এইখান থেকে যে হিউম্যান রাইটস বলছে যে গত 9 মাসে 984 জন, হিসাবটা রাখেন, 984 জন ধর্ষিত হয়েছে বাংলাদেশে গত 9 মাসে, গত 9 মাসে। আর তার মধ্যে 350 বা 55টা শিশু ছিল যারা ধর্ষণ, এবং 286টা বলাৎকার হয়েছে বাংলাদেশ গত 9 মাসের কাহিনী এগুলো। এবং হত্যা করা হয়েছে এই পর্যন্ত প্রায় 1,500 লোককে গত 9 মাসে। তো বাংলাদেশের পরিস্থিতি যে খারাপ, এটা তো আমরা বাঙালিরা যেমন চিল্লাইতেছি সবাই, সেটা তো সারা বিশ্ব জানতেছে, সুতরাং ইন্ডিয়াও জানতেছে। সুতরাং ইন্ডিয়ার বলতে সমস্যা কোথায়? কারণ আপনার দেশে তো ধর্ষণ, চুরি, রাহাজানি, বলাৎকার, হত্যা, খুন সবই আছে, সুতরাং ইন্ডিয়া বলবেই, ইন্ডিয়া বৃহৎ শক্তি, সে বলবেই। আজকে দেখেন এই বেটার এই কথার পরে, এই অপদেষ্টার এই কথার পরে ইন্ডিয়ার আরেকজন আজকে সমর বিশেষজ্ঞ, আমি নামটা ভুলে গেছি কিন্তু খুব পপুলার, সে বলছে ইন্ডিয়া একটা পরাশক্তি, সুতরাং ওর পরাশক্তির পাশে ছোট একটা দেশ, তারে ইন্ডিয়া ঠেকাইতে পারবে না, এটা হয় না। ইন্ডিয়ার উচিত ঠুকাই, মানে ইন্ডিয়া, এই হিন্দিতে ঠুকাই, ঠুকাই মানে আমরা কই না যে মানে এই যে একদম হোগা মেরে দো, ওদের ঠুকাই করে দো, একদম চিটাং থেকে শুরু করে ওই অঞ্চল পুরোটাতে ঠুকাই মাইরা দো, তারা বলতেছে। ইন্ডিয়া, একটা কথা বলি আপনাদের, ইন্ডিয়া আমাদের দেশের সরাসরি কামান্ড, ট্যাঙ্ক, বিমান নিয়ে যুদ্ধ করবে না, কারণ 20,000 জনগোষ্ঠীর দেশ, বহুত বেজাল্লা দেশ, এটারে কেউ নিবে না। তবে এমন কাম করে দিবে আমরা দেশ টুকরা টুকরা হয়ে যাবে। আর সেটা হবে হচ্ছে যে এই যে আমাদের যে অপদেষ্টা ডাক্তার ইউনুস আছে, এদের কারণে। এখন ডাক্তার ইউনুসকে দেখেন, আমি আপনাদেরকে এখন বলছি গ্যারান্টি দিয়ে 6 মাসের বেশি ডাক্তার ইউনুস থাকবে না। এই 6 মাসের ভিতরে ডাক্তার ইউনুসের বিদায় হবে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আপনার দেখবেন চলে যাচ্ছে। তবে সে যাওয়ার আগে আমাদের দেশের ভিতরে এই যে যা করে গেল, 500টা দেশের সাথে যেই ভেজালটা করাই দিয়ে গেল, এইটার হয়তো আমরা আর কোনোদিন সামাল দিতে পারবো না। যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সামাল দেওয়া খুবই কষ্ট। খালেদা জিয়াকে নিয়ে খুব একটি কথার চর্চা হচ্ছে এখন। খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন, আপসহীন। উনি একবার যেটা বলেছেন তো বলেছেন, দ্যাটস ইট, একেবারে মিলিটারি অর্ডারের মতো, এটা মানতেই হবে। বিএনপির অনেক নেতারা এটা ছড়াচ্ছেন আরো বেশি বেশি করে, যে আপসহীন নেত্রী। আমি এর সাথে অ্যাগ্রি করি না। খালেদা জিয়া আপসহীন ছিলেন স্বৈরাচার এরশাদের বিভিন্ন ডিমান্ডের ব্যাপারে, পাতানো ইলেকশনের ব্যাপারে, তারপরে তার ক্ষমতা থাকার ব্যাপারে, গণতন্ত্রের লড়াইয়ে উনি ওই সময় আপসহীন ছিলেন। উনি নির্বাচনে যান নাই, এর জন্য উনি সবার প্রশংসা অর্জন করেছিলেন, আমাদের সমর্থন পেয়েছিলেন, ছাত্র জনতা ওনার পাশে ছিল বেশি। ঠিক আছে, একটা নির্দিষ্ট ইস্যুতে আপসহীন হওয়া যায়, কিন্তু তিনি সকল বিষয়ে আপসহীন ছিলেন, বা একজন নেত্রীর সকল বিষয়ে আপসহীন থাকতে হবে এরকম যেন একটি ভাবধারা দেখানো হচ্ছে, এটা মোটেই কোনো শুভকর বিষয় নয়। এটা কোনো ভালো মেসেজ দেয় না। যখন আপনি বিপ্লবী হবেন, আপনি একটি নির্দিষ্ট টার্গেটে থাকেন, যে আপনি টার্গেটটা অর্জন করবেন, সেই টার্গেটের ব্যাপারে আপনি আপসহীন হবেন। যেমন বাংলাদেশের মুক্তির ব্যাপারে বঙ্গবন্ধু আপসহীন ছিলেন। জিয়াউর রহমান, উনি আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন, উনি যুদ্ধ করেছেন, উনি আপোষ করেন নাই সেই পাকিস্তানি বাহিনীর সাথে। ঠিক আছে, এরপর খালেদা জিয়া, উনি এর সাথে সাথে গদি ছাড়ার ব্যাপারে, এরশাদকে গদি ছাড়তে হবে এই ব্যাপারে উনি কোন রকম আপোষ করেন নাই, তার আন্ডারে নির্বাচনেও যান নাই, আপসহীন একটা নির্দিষ্ট ইস্যুতে। কিন্তু এমন ভাবে এখন প্রচার করা হচ্ছে যে খালেদা জিয়া সব বিষয়ে আপোষহীন ছিলেন এবং এইটাই হচ্ছে একেবারে রাইট পন্থা। দিস ইজ রং। খালেদা জিয়া আপোষ করেছিলেন, শেখ হাসিনাও আপোষ করেছিলেন, জিয়াউর রহমানও আপোষ করেছিলেন, এমনকি বঙ্গবন্ধুও আপোষ করেছিলেন। যখন কেউ দেশের নেতা হবে, রাষ্ট্রনায়ক হবে, তাকে আপোষ করতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, শান্তির স্বার্থে, প্রগতির স্বার্থে আপোষ করতে হবে। অনেক সময়
বাংলায় একটি কথা আছে, অনুরোধের ঢেকি গলতে হয়। কিন্তু আবার এও আছে যে বিপদে পড়লে আপনাকে দেশকে রক্ষা করাই হবে সবচেয়ে মূল টার্গেট। যেমন ধরুন, শুরু করা যাক বঙ্গবন্ধুকে দিয়ে। বঙ্গবন্ধু আপোষ করেছিলেন। কখন করেছিলেন? যখন মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশ স্বাধীনতার পরে নতুন নব্য স্বাধীন বাংলাদেশ একটি ভালনারেবল অবস্থায় ছিল, তখন বঙ্গবন্ধু আপোষ করেছিলেন, ওআইসিতে গিয়েছিলেন। ওআইসিতে উনি গিয়ে, সেই পাকিস্তানে গিয়ে উনি সেই খুনি টিক্কা খানের সঙ্গে কিন্তু হ্যান্ডশেক করেছিলেন। অত্যন্ত মনে ব্যথা নিয়ে, মনে ক্রোধ নিয়ে উনি কিন্তু হ্যান্ডশেক করেছিলেন এয়ারপোর্টে। ছবিটি দেখেছেন, না একটু সার্চ করেন যে বঙ্গবন্ধু আর মুজিব শেকস হ্যান্ড উইথ টিক্কা খান, ছবিটা পেয়ে যাবেন। যে বঙ্গবন্ধু টিক্কা খানের মতো খুনির সাথে হ্যান্ডশেক করেছিলেন দেশের স্বার্থে। মুসলিম বিশ্ব আমাদেরকে এক ঘরে করে ফেলেছিল, আমরা কোন রকম সাহায্য পাচ্ছিলাম না, মুসলিম বিশ্ব থেকে আমরা কোন রকম স্বীকৃতি পাচ্ছিলাম না, এমনকি সৌদি আরবও বঙ্গবন্ধুর মৃত্যু পর্যন্ত আমাদেরকে স্বীকৃতি দেয়নি। আমরা 73-74 দুর্ভিক্ষে ভুগছিলাম। তাই বাংলাদেশকে মুসলিম বিশ্বে অ্যাকসেপ্টেবল করার জন্য বঙ্গবন্ধু নিজের জেদ, অন্তরের জেদ ভুলেও উনি কিন্তু ওই যে ভুট্টোকে উনি দেশে আসতে দিয়েছিলেন, তখন ভুট্টোর বিরুদ্ধে অনেক স্লোগান হচ্ছিল বাংলাদেশে, তারপরে উনি ভুট্টোকে আসতে দিয়েছিলেন। তোফায়েল আহমেদ ভুট্টোকে নিয়ে সেই শহীদের স্মৃতিসৌধে গিয়েছিল। এছাড়াও ওই যে বললাম, পাকিস্তানে গিয়েও উনি টিক্কাখানায় হ্যান্ডশেক করেছিলেন। আপোষ করতে হয়েছিল দেশের স্বার্থে। ওই যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়, কে বলেছিলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিও কিন্তু আপোষ করেছিলেন। টিএসসিতে একটি ছবি পাবেন যে যখন জামাতকে রাজনীতি করতে দেওয়া হলো, তখন ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে এই নরখুনি স্বাধীনতা বিরোধী গোলাম আজমের সাথে উনি খুব মুখটা একেবারে রাগ রাগ ভাব নিয়েও উনি কিন্তু হ্যান্ডশেক করেছিলেন। কার সাথে? গোলাম আজমের সাথে। যেই গোলাম আজমকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি পেতেন তা তাকে গুলি করে দিতেন। সেই গোলাম আজমের সঙ্গে উনি হ্যান্ডশেক করেছিলেন। কারণ কি? কারণ গোলাম আজম ওই মধ্যপ্রাচ্যে ঘোরাঘুরি করে এবং ব্রিটেনে ঘোরাঘুরি করে, যে ব্রিটেনে অনেক যুদ্ধাপরাধী আশ্রয় নিয়ে এখনো আছে, সেই ব্রিটেন এবং পশ্চিমা বিশ্ব সহ মুসলিম বিশ্বের অনুমতি, যেটাকে বলে আপনার সাহায্য পাওয়ার জন্য, সহযোগিতা পাওয়ার জন্য, রেকগনিশন পাওয়ার জন্য, এবং মুসলিম বিশ্বে, আরব বিশ্বে বাংলাদেশিদের লেবার মার্কেট ওপেন করার জন্য উনি এই গোলাম আজমের সাথে হ্যান্ডশেক করেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন। কারণ বহুদলীয় গণতন্ত্র না আনলে এই জামাতের লোকরা তখন টেররিজম করত। তাই উনি ওই গোলাম আজমের সঙ্গে পর্যন্ত হ্যান্ডশেক করেছিলেন। কম্প্রোমাইজ করতে হয়েছে, আপোষ করতে হয়েছে। বঙ্গবন্ধু যখন বাকশাল করেছিলেন, উনি কিন্তু অগণতান্ত্রিক দলগুলোকে নিষিদ্ধ করেছিলেন। গণতান্ত্রিক দল একটাও ছিল না, জাসদ ফাসদ এগুলি কোনটা গণতান্ত্রিক দল ছিল না, ওরা গণতন্ত্রে বিশ্বাসও করতো না। কিন্তু তারপরে উনি কিন্তু নিজের আওয়ামী লীগ দলকে উনি নিষিদ্ধ করেছিলেন। সকল দলকে করে উনি বাকশাল কায়েম করেছিলেন এবং সেই বাকশালে আলটিমেটলি এটা কিন্তু কোনো পার্মানেন্ট উদ্দেশ্য ওনার ছিল না, এটা একটা ন্যাশনাল গভর্নমেন্টের মতো ছিল। এরপর আলটিমেটলি গণতন্ত্রের দিকে উনি এগোতেন। যাই হোক, তারপরে ওনাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগকেও রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন, ওই যে আপোষ করতে হয়েছে। এরপরে আসেন আপনি শেখ হাসিনা। শেখ হাসিনা আপোষ করেছিলেন। এই যে বঙ্গবন্ধু হত্যার পর ইনু কিন্তু বেজায় খুশি হয়েছিল। বিদেশি সংবাদ মাধ্যমে সে বঙ্গবন্ধু যথেষ্ট সমালোচনা করেছিল এবং যে ইনু স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে অনেক জ্বালিয়েছিল, সেই ইনুকে সাথে নিয়ে উনি রাজনীতি করেছিলেন। কারণ কি? মৌলবাদীদের ঠেকানোর জন্য, এটা ওনার মেল টার্গেট ছিল। এরপর খালেদা জিয়ার বিরুদ্ধেও উনি কিন্তু এই জামাতিদের সাথে রেখেছিলেন। আপোষ করতে হয়, এইটাই রাজনীতি। রাজনীতিতে সবসময় আপোষহীন হলে হয় না। খালেদা জিয়াও রাজনীতিতে উনি আপোষ করেছিলেন। কে বলে করেননি? উনি স্বাধীনতা বিরোধী যেই জামাতিদেরকে উনি দেখতে পারতেন না, যার স্বামী কিনা মুক্তিযোদ্ধা ছিল, সেই জামাতের সাথে কিন্তু উনি জোট করেছিলেন। করেন নাই? কে বলেছে আপোষহীন ছিলেন না? উনি আপোষ করেছেন। করতে হয়, রাজনীতিতে করতে হয়, ঘাটতারামি করতে হয় না। এই জামাত মানুষের ভালোবাসা কেন পায় না অধিকাংশ মানুষের? কারণ 71 সালের ব্যাপারে তারা উনিয়ে বিনিয়ে ফিনিয়ে তারা ওই
তাদের যুদ্ধাপরাধীদের ব্যাপারে তারা আপোষ করতে চায় না। তারা বলতে চায় না স্পষ্ট যে তারা মতিউর রহমান নিজামী, গোলাম আজম এরা সবাই মানুষদেরকে খুন করার বাহিনী তৈরি করেছিল, স্বাধীনতার বিরুদ্ধে ছিল, স্পষ্ট করে তারা বলে না, ইনিয়ে বিনিয়ে সিনিয়ে। এর জন্য এই দলটি সাধারণ মানুষের ভালোবাসা পায় না, পায় যারা ইতিহাস জানে না তাদের, এই ইল্লু পিঙ্কুদের পায়। আমরা যারা পড়াশোনা করি, আমরা ইতিহাস ঘাঁটি, তাদের ভালোবাসা পায় না। তাই আপোষহীন বিষয়টা বাদ দিয়ে দেন, আপোষ করতে হয়, বিপ্লব হিসাবে না করলে হয়। এবং আমার মতো মানুষ, আমরা যারা বিপ্লবী, আমরা রাজনীতি কেন করতে চাই না? কারণ রাজনীতি করতে গেলে ভাই আপোষ করতে হয়, এটা পারি না। কোন দলকে ছাড় দিতে পারি না, কোন নেতাকেই ছাড় দিতে পারি না। ভুল করলে নিজের দলের নেতাকে সমালোচনা করি, নিজের দলকে সমালোচনা করি, আপোষ করতে পারি না। এর জন্য রাজনীতিবিদ হলে আপোষ করতে হয়। আমাদের মতো বিপ্লবীদের জন্য আপোষ করতে পারে না বলেই রাজনীতিতে আসার আগে 10 বার চিন্তা করি।